আজকের কেন্দ্র সরকার সংবিধানকে ভায়োলেট করেছে, সেই জন্য আমরা রাস্তায় নেমেছি এবং তিনি আমাদের ঐতিহ্যগুলোকে, আমাদের যে সমস্ত পৈতৃক সম্পত্তি আছে সেগুলোকে হস্তক্ষেপ করতে চাইছে। মুসলিম হবে তারা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার জন্য আগে আসবে, তারা পিছিয়ে গিয়ে বলবে না ঠিক করছে। আজকের আমরা চাই যে এই যে সংবিধানকে ভায়োলেট করা হয়েছে, আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করা হচ্ছে, এই অ্যাক্ট যেন বাতিল করা হয়। কারণ আমরা চাই ভারতবর্ষের হিন্দু ভাইদের সম্পত্তি আমার হিন্দু ভাইরা দেখাশোনা করুক, মুসলিমদের সম্পত্তি মুসলিমরা দেখবে, মুসলিম মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ওদের জন্য ভালো কিছু করা হবে। তাহলে চিন্তা করে দেখুন, যদি মুসলিম মহিলাদেরকে নিয়ে এত ভাবে, তাহলে কেন্দ্রসভায়, রাজ্যসভায়, বিজেপির বড় বড় স্তরগুলোতে কেন কোনো মুসলিম মহিলা প্রতিনিধি নাই? দেখুন, বাবরি মসজিদ হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ জড়িয়ে আছে বাবরি মসজিদের সঙ্গে। যেমন দেখুন, আপনার যদি দাদুর যে সম্পত্তি, সেখানে আপনার বাবারা যদি জায়গা জমি ঘর করে থাকে, সেই ঘরটাকে যদি অন্য কোনো মানুষ এসে ভেঙে দেয়, তাহলে আপনাদের একটা কষ্ট থাকবেই। আমাদের পরিচয় হলো আমরা ভারতবাসী। যদি ভারতবাসী হিসাবে আমরা ভারতবর্ষে বসবাস করতে পারি, ফিরে থাকবে একজন ভারতবাসী। তো উনি কি পাকিস্তান নন, এটা তো আমরা মানবো না। কারণ আমরা ভারতবাসী হিসাবে আমরা ভারতকে সেকুলার রেখে দেবো, শান্তিপ্রিয় রেখে দেবো এবং সংবিধান অনুযায়ী যাতে আগামী দিনে চলে সেটাই আমরা দেখব। দেখেন, বিষয়টা হচ্ছে বিজেপি সরকার যেটা আছে, এনাদের মধ্যে শুধু কুমন্ত্রণা ভর্তি। এনাদের কাজ হলো সমাজের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, মানুষের মধ্যে যে একটা মিলবন্ধন রয়েছে, এটা সর্বদা নষ্ট করা এদের কাজ। সর্বোপরি হচ্ছে আমরা ভারতবাসী হিসাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। এইখান থেকে আমরা কোনো প্রকার ডিভাইডেশন যাতে না হয় সেই বার্তাটাই দেব। আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে পড়ুয়ারা, তারা আজকের তালতলা ক্যাম্পাস থেকে ওয়াকফ বিলের বিরোধিতার জন্য পথে মিছিলে নেমেছেন। তাদের একাধিক দাবি রয়েছে, এর পাশাপাশি কেন্দ্রে যে সরকার বসে রয়েছে, সেই সরকারকে তারা নিজের গদি থেকে নিচে নামাতে হুঙ্কার দিয়েছেন। প্রথমত যে প্রসঙ্গে যাচ্ছি, কিছুক্ষণ আগে আপনি বললেন যে কেন্দ্রে যে সরকার বসে রয়েছে তাকে গদি থেকে নিচে টেনে নামা। দেখুন, আমরা কিন্তু আপামর ভারতবাসী, সংবিধানকে মেনে চলি, সংবিধানকে ভালোবাসি এবং ভারতবর্ষে যারাই থাকবে তাদেরকে সংবিধান মেনে চলতে হবে। যদি না সংবিধান মেনে চলতে পারে, তাহলে দেশ থেকে বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনইভাবে আজকের কেন্দ্র সরকার সংবিধানকে ভায়োলেট করেছে, সেই জন্য আমরা রাস্তায় নেমেছি এবং তিনি আমাদের ঐতিহ্যগুলোকে, আমাদের যে সমস্ত পৈতৃক সম্পত্তি আছে সেগুলোকে হস্তক্ষেপ করতে চাইছে। যেমন করে ইতিপূর্বে বহু সম্পত্তি, বহু ভারতবর্ষের প্রপার্টি বেচে দিয়েছে, বন্ধক দিয়ে রেখেছে, সেটা ভারতবর্ষের সকল জাতির মানুষ জানে। ঠিক তেমনই করে আজ ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তি অকাপ সম্পত্তি, তার ওপর কালো দৃষ্টি দিয়েছে। আজকের অকাপ সম্পত্তির ওপর কালো দৃষ্টি কেন দেবে? অন্যত বহু জাতির ভাইদের সম্পত্তি আছে, সেইগুলোকে কই উন্নত করতে পারছে না। আজকে মুসলিমদের মুসলিমদেরকে টার্গেট করছে বিজেপি, অবশ্যই মুসলিমদের টার্গেট করছে। না হলে আজকে চিন্তা করেন, যে অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে মুসলিম মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ওদের জন্য ভালো কিছু করা হবে। তাহলে চিন্তা করে দেখুন, যদি মুসলিম মহিলাদেরকে নিয়ে এত ভাবে, তাহলে কেন্দ্রসভায়, রাজ্যসভায়, বিজেপির বড় বড় স্তরগুলোতে কেন কোনো মুসলিম মহিলা প্রতিনিধি নাই? সোফিয়া কুরেশি, যিনি অপারেশন সিঁদুর করেছেন, পাকিস্তানে গিয়ে জঙ্গি নিধন করেছেন, সেই প্রসঙ্গে কি বলবেন? আমি আমার বোনের, মহিলা আপনাদের সম্প্রদায়ের মহিলা, আমরা অনেক গর্বিত আমার বোন সোফিয়া কুরেশির জন্য, যে সেটা জঙ্গি নিধন করেছে, পাকিস্তানে গিয়ে বোম বাস্ট করে এসছে। আমরা গর্বিত। তারা মুসলমান বলে আমরা পরিচয় দেব না। আমরা সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা ভারতীয়, আমরা ভারতকে ভালোবাসি। যদি ভারতবর্ষের ওপর যদি অন্য কোনো দেশের মানুষ, সেখানে মুসলিম কান্ট্রি হোক, হিন্দু কান্ট্রি হোক, ইসাই কান্ট্রি হোক, কোনো জাতির মানুষ বা কোনো কান্ট্রির মানুষ যদি আমাদের ওপরে কুদৃষ্টিপাত করে এবং আমাদের ওপর আঘাত আনার চেষ্টা করে, তাহলে আমার বোন সোফিয়া কুরেশি যে আজ গিয়ে নিধন করে এলো শত্রুদেরকে, এরপরে যদি হয় কোনো এরকম পরিস্থিতি, তাহলে আমরা বলছি আমাদেরকে পাঠিয়ে যান। ওয়াকফ বিল কেন মানতে চাইছেন না? দেখুন, ওয়াকফ অ্যাক্ট এটা একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। কারণ এই ওয়াকফ সম্পত্তি মুসলিমদের পৈতৃক সম্পত্তি। কারণ আমাদের পূর্বপুরুষরা আল্লাহকে খুশি করার জন্য কিছু সম্পত্তি দান করে গেছে, যাতে সেটা নিয়ে দেশের গরিব মানুষ, এতিম মিসকিন মুসলিম যাদের বাবা মা নেই, তারা যেন সেটা ভোগ করতে পারে এবং সেটা মালিকানা থাকবে যারা দান করবে তাদের কাছে। আজকের আমাদের যখন আপনি চিন্তা করুন, আপনি তো মিডিয়া, আপনার বাবার সম্পত্তি যদি আমি কোনোদিন গিয়ে হস্তক্ষেপ করি, আপনারা কি মানবেন? কোনোদিন মানবেন না, স্বাভাবিক। তাহলে আজকে আমাদের সম্পত্তির উপর কেন দৃষ্টিক্ষেপ করা? কিছু যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সমর্থন করছেন এই ওয়াকফ বিলকে, কেন? বিজেপির কাছ থেকে খেয়েছে কিছু। বিজেপির তো সারা জীবনের একটা নীতি আছে, যে কথা বলবে, নাই পদ দাও, না হলে টাকা দাও।
লক্ষ লক্ষ টাকা দিয়েছে, ওই জন্য হয়ে বলছে। তারা তো মুসলিম নয়, তারা মুসলিমের দুশ্মন, ওরা মুসলিম হতে পারে না। যারা মুসলিম হয়ে সমর্থন করছেন ওয়াকফ বিলের, তারা মুসলিমের বাইরে, তারা মুসলিম বলে আমরা মানি না। যারা মুসলিম হবে তারা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার জন্য আগে আসবে, তারা পিছিয়ে গিয়ে বলবে না ঠিক করছে। আজকের আমরা চাই যে এই যে সংবিধানকে ভায়োলেট করা হয়েছে, আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করা হচ্ছে, এই অ্যাক্ট যেন বাতিল করা হয়। কারণ আমরা চাই ভারতবর্ষের হিন্দু ভাইদের সম্পত্তি আমার হিন্দু ভাইরা দেখাশোনা করুক, মুসলিমদের সম্পত্তি মুসলিমরা দেখবে। ইসাই রাজ্যের বেশ কিছু মন্ত্রী রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কেন্দ্র অভিযোগ করছে ওয়াকফ প্রপার্টি তারা কবজা করে বসে রয়েছেন, কেউ দোকান বানিয়েছেন, কেউ নিজের একটা কোনো ব্যবসা তৈরি করেছেন। সেই সম্পত্তিও কি ওয়াকফ যে বোর্ড রয়েছে তাকে ফিরিয়ে দিতে হবে দাবি জানাচ্ছেন? দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। একটা কথাই আছে, চোরের মায়ের বড় গলা। তাহলে সব থেকে বড় চোর হচ্ছে কেন্দ্র সরকার। এবার উনি রাজ্য সরকারকে টার্গেট করছে। অবশ্যই শুধু মন্ত্রী এমএলএ নয়, বহু হচ্ছে মানে যাদের হচ্ছে সামর্থ্য আছে এবং যাদের হচ্ছে পাওয়ার আছে, পাওয়ারফুল মানুষরা বহু সম্পত্তি হচ্ছে হস্তক্ষেপ করে বসে আছে। এটা অবশ্যই আমরা মানি, কিন্তু সব থেকে বেশি যদি হস্তক্ষেপ করে বা এবং দখল করে বসে হচ্ছে বিজেপি সরকারের নেতা নেত্রীরা, মন্ত্রীরা। বাবরি মসজিদ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বাবরি মসজিদ প্রসঙ্গটা এখনো তো অনেকে মেনে নিতে পারছে না, কারণ একটা ধর্মীয় একটা আস্থা রয়েছে। দেখুন, বাবরি মসজিদ হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ জড়িয়ে আছে বাবরি মসজিদের সঙ্গে। যেমন দেখুন, আপনার যদি দাদুর যে সম্পত্তি, সেখানে আপনার বাবারা যদি জায়গা জমি ঘর করে থাকে, সেই ঘরটাকে যদি অন্য কোনো মানুষ এসে ভেঙে দেয়, তাহলে আপনাদের একটা কষ্ট থাকবেই। এখনো কষ্ট হয়। অবশ্যই কষ্ট প্রচুর আমাদের। আমরা চাই, আমরা এখনও জাস্টিস চাই ওর জন্য, কিন্তু পাবো না জানি, কেন এটা হচ্ছে এখানে অনেক রকম চক্রান্ত আছে। বিচারিত করা হচ্ছে মুসলিম অবশ্যই দ্বিচারিত করা হচ্ছে, ওয়াকফ নিয়ে দ্বিচারিত করা হলো, তারপর 3 তালাকের বিষয় নিয়ে দ্বিচারিত করা হলো। মুসলিমদেরকেই কেন টার্গেট করা হচ্ছে? দেখুন, ভারতবর্ষের সরকার জানে যে ওদের 2026-এ আর কোনো জায়গা নাই, সব জায়গা থেকে হারার সম্ভাবনা বেশি। বাংলাতে তো মিটেই গেছে, আর 2026-এ তো গোল্লা বিজেপি সরকারের জন্য। বলছে যে শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ বিজেপি আসছে, একদম কনফার্ম। ওর নামটা নিতে আমার ব্যক্তিত্বের মাঝে, ওর নামে চুচু বিন্দু, ছিচি বিন্দু, ওকে এই বলে আমরা সম্বোধন করি। উনি পাগল হয়ে গেছে, উনি কখন কি বলে তার নেই ঠিক। কখনো বলে আমি মোদির সন্তান, মোদি তো নিজেই বলছে আমি ভগবানের সন্তান, তাহলে ওর সন্তান হলো কি করে? ও মোদি এই চুচুবেন্দুকে পশ্চিমবাংলায় রেখেছে শুধু দাঙ্গা লাগানোর জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, যাতে মুসলিমদেরকে টার্গেট করা হলে হিন্দু ভাই বাঁচাও, হিন্দু বাঁচাও। আরে হিন্দু আমার ভাইরা তো সব দায়িত্বে আছে, কেন্দ্রে বসে আছে হিন্দু ভাই, রাজ্যে বসে আছে আমার হিন্দু মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তাহলে যদি হিন্দু ভাইরা সব পদে থাকে, তবুও হিন্দুরা কি করে খাতরায় হয়? এই শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি আমি হিন্দু ভোটে জিতেছি, মুসলিম ভোট আমার দরকার নেই, চাই না। দেখুন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো ওনাকে দেখলে এটা হচ্ছে ওনার প্রমাণ যে উনি একটা মানে এমএলএ হয়ে, একটা বিজেপির পদাধিকারী হয়ে কি করে বলতে পারেন যে হিন্দুদের ভোটে আমি জিতিনি, আমি হিন্দুদের ভোটে জিতেছি, মুসলিমদের ভোটে জিতিনি। কিন্তু ইতিপূর্বে আপনারা লক্ষ্য করলে দেখবেন মুসলিম ভোটেই জিতেছে, প্রচুর মানুষ ওনাকে ভোট দিয়েছে। উনি যে আজকের মুসলিম বিরোধী এত কথা বলে, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করে দেখবেন এই কলকাতার যেসব মাদ্রাসা আছে না, প্রত্যেক মাদ্রাসার ছেলেদেরকে টাকা দিয়েছে, নিয়ে পিকনিক করতে গিয়েছে, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, উনি ঘুরতে নিয়ে গিয়েছে। তোরা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। করবেই তো। দেখুন, ওরা শুভেন্দু অধিকারী হচ্ছে স্বার্থবাদী লোক, যেখানে স্বার্থ সেখানে উনি, যেদিকে বৃষ্টি পড়বে সেদিকেই উনি ছিচিবিন্দু ছাতা ধরবে। সুতরাং একটা সময় মুসলিমরা খুব ভালো বন্ধু ছিল, এবং ইতিপূর্বে একজন বললো তো যে 2 বাটি গোশ খেয়ে এসছে। কে আমাদের প্রথম প্রশ্ন, উনি কি হিসাবে এই কথাটা বললেন যে আইনের পথে আমরা লড়াই করব? আইনের পথে যদি সত্যি লড়াই করে আইন মাধ্যমে জেতা যেত, তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি যে শিখ আন্দোলন যখন হয়েছিল কৃষিবিরোধী বিল, তো আমরা দেখেছি ওখানে ওরা আইনের মাধ্যমে লড়াই করেছিল, কিন্তু আইনে লড়াই করে ওরা বাস্তবায়নে সেখানে ওরা সাকসেস হয়নি। তারপরেও তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছিল, এবং বাধ্য হয়ে তারা যে দিল্লি অভিযান ডেকেছিল, আমরা ইতিপূর্বে দেখেছি যে দিল্লি অভিযানের মাধ্যমে তারা সেই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করেছিল। তো আমরা যেমন একদিকে আইনের প্রতি আস্থা রাখছি, অনুরূপভাবে আমরা জানি যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করাতে পারব। পথে নামবে ভবিষ্যতে, মানে আমরা এই আন্দোলন বা এই আইন যতদিন না পর্যন্ত প্রত্যাহার হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এবং আন্দোলন চালিয়ে যাব, এটা আমাদের দাবি। বিজেপি যুব মোর্চার তরফ থেকে বারবার আমরা দেখেছি পথে নামতে, এবং আপনাদেরকে বেশ কিছু টার্গেট করে কথাবার্তা বলা হয়, হুঙ্কার দেওয়া হয়, হুঁশিয়ারি দেওয়া হয়, কি বলবেন? দেখেন, বিষয়টা হচ্ছে বিজেপি সরকার যেটা আছে, এনাদের মধ্যে শুধু কুমন্ত্রণা ভর্তি। এনাদের কাজ হলো সমাজের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, মানুষের মধ্যে যে একটা মিলবন্ধন রয়েছে,
এটা সর্বদা নষ্ট করা এদের কাজ। এদের কাজে আমরা কোনোদিন প্রভাবিত হইনি, আর এনাদের কথা আমরা বেশি কানে নেই না। এই জন্য এরা কী করছে করতে দেন। আমরা শান্তিপূর্ণ মানুষ, শান্তিপূর্ণভাবে আন্দোলন করব এবং আমাদের আইনের উপর আস্থা আছে। যেহেতু এটা সংবিধান বিরোধী একটা আইন, তো সংবিধানের যে আইনগুলো রয়েছে সংবিধান মাথায় রেখে আমরা আগামী দিনে আন্দোলন করবো। কে কী বলবে সেটা আমরা মাথায় নেব না, কানে নেব না। সরাসরি নাম নেই বলছি, ফিরহাদ হাকিম কলকাতার মেয়র রয়েছেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে 5 বিঘা জমি তিনি নাকি মার্বেলের দোকান খুলে বসেছেন, যেটা ওয়াকফ বোর্ডের অন্তর্গত। যদি সত্যি এটা করে থাকে তাহলে খুবই লজ্জাজনক বিষয়। এবং ওনার মুখ থেকে আমরা শুনেছি যে বিগত দিনে উনি বলেছিলেন যে দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা। তো দিল্লিতে যদি আন্দোলন করতে হয়, উপযুক্ত প্রমাণ দেখাচ্ছে কি? উপযুক্ত প্রমাণ তো অনেক তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো লিগাল প্রমাণ সেগুলো ইনলিগালে পরিণত হচ্ছে, এবং যেগুলো মিথ্যা সেগুলো সত্য হচ্ছে। তো প্রমাণ করার চেষ্টা করতে পারে, বদনাম করতে পারে, ওটা আমরা মাথায় নেব না বা কানেও নেব না। কারণ ওই ধরনের মানুষের বদনাম, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছি আমরা ওই ধরনের কথা কানেও নেই না। আর সমাজে যারা বুদ্ধিমান মানুষ রয়েছে, শান্তিপূর্ণ মানুষ রয়েছে, তাদের এই ধরনের বিশৃঙ্খলাপূর্ণ বক্তব্য বা বিশৃঙ্খলাপূর্ণ ওপিনিয়ন মানুষ কানে নেবে না, আমরাও নেব না। আপনারা শিক্ষিত মুসলিম সমাজ, এর আগে দেখা গেছে ফিরহাদ হাকিমকে বলতে যে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে কলকাতাকে। না, এটা সমর্থন না, এই ধরনের মন্তব্যকে আমরা সমর্থন করি না। আর ফিরহাদ হাকিম পাকিস্তান বানানোর কে? সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা ভারতবাসী। যদি ভারতবাসী হিসাবে আমরা ভারতবর্ষে বসবাস করতে পারি, ফিরহাদ হাকিম একজন ভারতবাসী, তো উনি কি পাকিস্তান বানাবে এটা তো আমরা মানবো না। কারণ আমরা ভারতবাসী হিসাবে আমরা ভারতকে সেকুলার রেখে দেব, শান্তিপ্রিয় রেখে দেব, এবং সংবিধান অনুযায়ী যাতে আগামী দিনে চলে সেটাই আমরা দেখব। আচ্ছা, একটা প্রশ্ন রাখতে চাইছি, পেহেলগামেতে যেভাবে হিন্দুদেরকে মাথা সিঁদুর দেখে কলমা পড়তে না পারার জন্য খুন করা হলো, জঙ্গিরা পাকিস্তান থেকে ঢুকে এসে খুন করেছে, সেই বিষয়কে কিভাবে দেখছেন? দেখেন, এইখানে আপনি যদি বলেন যে যাদের সিঁদুর দেখে মারা হয়েছে আমরা যারা মেরেছে তাদের পক্ষপাতিত্ব করবো না, কোনোদিন করবো না। কারণ আপনি দেখবেন যে গত কয়েকদিন পূর্বে যে কর্নেল আপনার সফিয়া যে কাজটা করলো, উনি তো একজন মুসলিম। যদি সত্যি মুসলমানের মধ্যে আমাদের বিদ্বেষ থাকতো তাহলে তো উনি মুসলিম হিসাবে যারা পাকিস্তানে যারা জঙ্গি ছিল তাদের যে ঘাঁটিগুলো ছিল তাদের ঘাঁটিগুলো দেখলাম আমরা উড়িয়ে দিয়েছে। তো এইখানটায় সর্বোপরি হচ্ছে আমরা ভারতবাসী হিসাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। এইখান থেকে আমরা কোনো প্রকার ডিভাইডেশন যাতে না হয় সেই বার্তাটাই দেব। পাকিস্তানে ঢুকে ভারতবর্ষ অপারেশন সিঁদুর করলো এবং যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল বেছে বেছে নিধন করলো, গর্ব হয় ভারতবর্ষের জন্য? না, কোনো ভয় নেই। কারণ আগামী গর্ববোধ আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করব, অনেক বড় গর্ব। কারণ আমি তো একজন সেকুলার মানুষ। যারা সেকুলার না তাদের মাইন্ড থাকবে কনজারভেটিভ, ছোটো মন মানসিকতা, কিন্তু আমরা তো সেকুলার, আমাদের মন মানসিকতা থাকবে অনেক প্রশস্ত। তো আমরা তো এমনিই খুবই আনন্দিত। এবং আমরা দেখবেন যে আমরা আলিয়া ইউনিভার্সিটি থেকে এই যে সিঁদুর যেটা করলো, এর জন্য আমরা আনন্দ হয়ে আলিয়া থেকে একটা র্যালি বার করেছিলাম। তো যদি সত্যি আমাদের এর প্রতি বিদ্বেষ থাকতো তাহলে তো আমরা র্যালি বার করতাম না। আমরা মুসলমান হিসেবে তো এই বার্তাই দিচ্ছি যে শান্তির বার্তা, কি যে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, সে যে ধর্মের হোক না কেন, প্রত্যেক মানুষের সমান অধিকার। হিন্দু মুসলিম ভাই ভাই বলতে এই যে বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুরা একজোট হওয়া, অস্তিত্ব রক্ষার লড়াই। সবচেয়ে বড় বিষয় কি জানেন তো, বিজেপি যে রাজনীতিটা করে এটা হচ্ছে ধর্মের রাজনীতি। আমরা তো ধর্মের রাজনীতি করি না, আমরা করি মানবতার রাজনীতি। আর মানবতার রাজনীতি করাই হলো আমাদের একান্ত লক্ষ্য। বিজেপির মতো আমরা ডিভাইড সৃষ্টি করি না, আমরা শান্তির বার্তা দিই। আর বিজেপি তো সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা, সমাজের মধ্যে বিভিন্ন প্রকার মানুষের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে জাতীয়তাবাদ এবং মানুষের মধ্যে যে শান্তি বজায় থাকে সেটাকে নষ্ট করার চেষ্টা করে। শুভেন্দু অধিকারী বলেছেন বিধানসভায় যে মুসলিম বিধায়করা রয়েছে চ্যাংদোলা করে বের করতে। শুভেন্দু অধিকারী একজন মস্তিষ্ক বিকৃত মানুষ, ওনার কথা আমি কানে নেই না। এবং সাধারণ মানুষদেরকে বলবো যে মস্তিষ্ক বিকৃত মানুষের কথা কানে নেবেন না, তাহলে বাংলার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে, বাংলার শান্তি পরিবেশটা নষ্ট হবে। আর শুভেন্দু অধিকারী তো পাগল লোক আছে, কখন কি বলে ও নিজেই জানে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা দেখেছি যে পরিবার বা সংসার চালানোর জন্য যারা গার্জেন থাকে, তো বিবাহ না করলে সংসার হয় না। তো উনি এখনও বিবাহ করেননি, তো সংসারে আসলে পশ্চিমবাংলা তো একটা সংসার, তো ওনার সেই এখনও নলেজ তৈরি হয়নি যে সংসার চালানো কীভাবে। পরামর্শ দেবেন? দিলীপ ঘোষ তো এত বর্ষিয়ান একজন নেতা হয়ে বিয়ে করলেন, শুভেন্দু অধিকারীকেও কি পরামর্শ দেবেন? শুভেন্দু অধিকারীকে বলবো দিলীপ ঘোষ বিবাহ করার পরে ওনার যেরকম সুবুদ্ধি হয়েছে, আশা করি যদি আমার শুভেন্দু অধিকারী বিবাহ করেন দিলীপ ঘোষের মতেও ওনার সুবুদ্ধি হবে। তো আমার খুশি মানে কি, আমরা ওনার বাড়িতে যাব দেখা করতে যদি উনি বিবাহ করেন। আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এবং আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কুর্নিশ জানাবো যদি উনি বিবাহ। উপহার মানে ওনাকে এমন উপহার দেবো উনি কোনোদিন রেসপেক্ট করেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।